পরিচয়টা দেই আপনাদের। আমি নীরব, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার ভাই বড় আর আমি ছোট। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার মা মারা যায়, আর তার কিছুদিন পর বাবাও মারা যায়। বাবা মা বেঁচে থাকতেই ভাইয়া বিয়ে করেছিল, কিন্তু মা বাবা মরে যাওয়ার পরে ভাবি আমাকে দেখতেই পারতো না। এখন আমি ক্লাস 9-এ পড়ি। এবার গল্পে আসা যাক। ঘুম ভাঙলো, কিন্তু ভীষণ মাথাটা ব্যথা করছে। তখনই ডাক্তার আঙ্কেল এলেন। কি হলো বাবা, ব্যথা করছে? জি আঙ্কেল, প্রচণ্ড। আচ্ছা, তোমার নাম কি বাবা? নীরব। ও, তা তোমার বাসা কোথায়? ঠিকানা দাও, তোমার বাবা মাকে আসতে বলি। তখনই আমার চোখ ভিজে এলো। স্যার, আমার দুনিয়াতে কেউ নাই, আমি একটা বস্তিতে থাকি। মিথ্যা বললাম আমি। ও সরি বাবা, মনে কষ্ট নিও না, আমার এমন প্রশ্ন করা উচিত হয়নি। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আর কতদিন এখানে থাকতে হবে আমায়? আমরা তোমার ভীষণ সেবা দেওয়ার চেষ্টা করছি, যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। বলেই চলে গেলেন উনি। 2টা নার্স আমার দিন রাত সেবা করে সুস্থ করে তুলছে। আজ 1 মাস হয়েছে আমি পুরোপুরি সুস্থ। এখনো ডাক্তার আঙ্কেল আসেনি। খুব সকাল, তাই আমি আমার গলায় চেইনটা একটা খামে ভরে রেখে দিয়ে আর একটা চিঠি দিয়ে হাসপাতাল থেকে চলে গেলাম অজানা এক উদ্দেশ্যে। অপরদিকে ডাক্তার আমাকে না পেয়ে টেবিলে আমার চিঠি পেয়ে পড়তে লাগলেন। প্রিয় স্যার, আপনাকে ধন্যবাদ দেওয়ার কোনো মুখ নাই আমার। আপনি আমার যে সেবা করেছেন, হাজার চেষ্টা করলেও আমি আপনার ঋণ শোধ করতে পারবো না। আমার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে আমি জানি, তবে সে টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই এই স্বর্ণের চেইনটা দিয়ে গেলাম। বাবা মা মারা যাওয়ার সময় কিছুই দিতে পারিনি, তাই এই চেইনটাই দিয়েছে। আজ তার কাজে লাগলো। আপনাকে না বলে যাওয়ার জন্য বিশেষভাবে দুঃখিত স্যার। ভালো থাকবেন স্যার। স্যার, চিঠিটা পড়ে চোখ দিয়ে অজস্র ধারায় কাঁদতে থাকে। এদিকে আমি পথে পথিক, তাই কোনো মতে ট্রেনে করে ঢাকায় এলাম কোনো কাজ পাবো বলে। তাই এক বস্তিতে গিয়ে উঠলাম। সেখানে অনেক মানুষ রয়েছে, তারা এক মুঠো খাদ্যের জন্য কত পরিশ্রম করে। আমি কোনো কাজ পাচ্ছিলাম না, তাই বস্তির পাশে একজন ব্যক্তির 50টা রিক্সা আছে। সে 200 টাকা নিবে, সকালে রিক্সা দিবে আর সন্ধ্যায় ফেরত নিবে। তাই আমি রাজি হলাম। সেখান থেকে একটা রিক্সা নিলাম। নতুন, আমি চালাতে পারি না, তাই ফুটপাতেই চালাই। প্রথম দিন ভাড়া পেলাম 345 টাকা। মালিককে 200 টাকা দিয়ে 145 টাকার মধ্যে কিছু খেলাম। রাত্রি হয়ে এসেছে, তাই ফুটপাতে একটা রুম আছে, সেটাকে পরিষ্কার করলাম। মনে হয় অনেক দিন কেউ এখানে আসেনি, তাই পরিষ্কার করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে আবারও রিক্সা নিলাম। সকালে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় একটা মেয়ে এসে বলে, এই রিক্সা যাবে? জি। কোথায় যাবেন? উদয়ন স্কুল। জি চড়েন, যাব। বলেই রিক্সা চালাতে লাগলাম। আচ্ছা, তুমি এখন অনেক ছোট, পড়াশোনা করো না কেন? আসলে আমি গরিব, দিন আনি দিন খাই। তোমরা না গরিবেরা এমনই বিলাসিতা, ছি, যত সব ফালতু ছেলে। আমি কথাগুলো শুনেই যাচ্ছি, কিন্তু কিছু বলছি না। অবশেষে তাকে নামিয়ে ভাড়া না নিয়েই সেখান থেকে চলে গেলাম। মেয়েটা অবশ্য পেছন থেকে অনেক ডাকে, আমি তাকাইনি। সারাদিন রিক্সা চালিয়ে বস্তিতে ফিরলাম। কিছুকে শুয়ে আছি আর ভাবছি আমাকে কিছু করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে, আমাকে অনেক বড় হতে হবে। 6 দিন রিক্সা চালিয়ে গ্রামে চুপিসারে ফিরলাম ছাড়পত্রগুলো নেওয়ার জন্য। আমার বন্ধুগুলোর সাথে হঠাৎ দেখা। কিরে নীরব, তুই কোথায় থাকিস এখন? তোকে দেখা যায় না, স্কুলে আসিসনি অনেক দিন। আমি বললাম, না মানে একটু বাইরে থাকি কাজে। আচ্ছা, পরে কথা হবে বন্ধু, ভালো থাকিস তোরা। তাদের সাথে অনেক কথা বলে সার্টিফিকেট ও ছাড়পত্রগুলো স্কুল থেকে তুলে নিলাম। তারপরে বাবা মায়ের কবরের পাশে গেলাম। কেন তোমরা আমাকে ছেড়ে চলে গেলে? আমাকে কেন সাথে নিয়ে গেলে না মা? জানো, আজ আমি একা হয়ে গেছি। ভাই আমাকে মিথ্যা অপবাদে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। অনেক কান্নাকাটি করে কবর জিয়ারত করে মনে হলো ভাইয়া ভাবিকে একবার দেখা উচিত, তাই লুকিয়ে তাদের দেখতে গেলাম। খুব সুখী আছে তারা। আমি চোখের জল মুছে সেখান থেকে আবার রওনা দিলাম। ঢাকা আসতে সকাল হয়ে গেছে, তাই সোজা মিরপুর স্কুলে ভর্তি হলাম। ক্লাস 9-এ জেএসসিতে গোল্ডেন থাকায় স্যার কিছু প্রশ্ন করলেন এবং ভর্তি নিয়ে নিলেন। আমি বই নিয়ে ক্লাসে গেলাম, কিন্তু কি দেখলাম, সেদিনই সেই মেয়েটা আমার দিকে বারবার অগ্নি দৃষ্টিতে তাকাচ্ছে। আমি কিছু বলিনি, সবগুলো ক্লাস শেষ করলাম। দিয়ে বস্তিতে যাব এমন সময় ওই মেয়েটা গেটের কাছে এসে বলল,
ওই ফকিনের বাচ্চা দাঁড়া। জি বলেন। তুই তো রিক্সা চালক, এখানে কিভাবে ভর্তি হলি? জি আমি রিক্সা চালক, তবে পড়াশোনা করতে চাই। পড়াশোনা করতে চাস ফকিনের বাচ্চা? আর সেদিন আমার ভাড়া নিসনি কেন? বলেই আমার মুখের উপরে 500 টাকার নোটটা ছুঁড়ে দিল। আমার চোখ দিয়ে পানি ঝরেই যাচ্ছে। মেয়েটি চলে গেছে, তাই আমি টাকা নিয়ে বস্তিতে ফিরলাম। দুপুরে কিছু খেয়ে রিক্সা নিয়ে বের হলাম। সন্ধ্যায় বস্তিতে ফিরলাম, বই নিয়ে পড়তে বসলাম। রাত 11টা পর্যন্ত পড়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে আবার স্কুলে গেলাম। স্কুলের গেট দিয়ে প্রবেশ করব এমন সময় আবারও ওই মেয়েটা ডাকলো। এই ছোট লোকের বাচ্চা, এদিকে আয়। আমি ভয়ে তার কাছে গেলাম। জি বলেন। তুই আজকেও স্কুলে এসেছিস? হুম। ওদের বান্ধবীদের সাথে আমাকে নিয়ে ফাজলামো করতে লাগলো। আমার খুব খারাপ লাগতো, কিছু বলতে পারতাম না, শুধু শুনে যেতাম। ওর এক বান্ধবী বলল, কাকে ডাকলি? শরীর থেকে কেমন জানি একটা খারাপ বিচ্ছিরি গন্ধ আসছে। ছি। ঠিক বলেছিস। এমন সময় ওর এক বান্ধবী ঠাস করে বসিয়ে দিল আমার গালে। যা ছোট লোকের বাচ্চা, গন্ধতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি সেখান থেকে কান্না মাখা মুখ নিয়ে চলে এলাম। এসে ক্লাসে বসলাম। স্যার এলো, ক্লাস নিতে শুরু করলো। একে একে অনেকেই পড়া ধরলো। কেউ পারলো, কেউ পারলো না। মেয়েটাও পারেনি। এবার আমাকে বলল, তুমি বলো। স্যারে ক্লাসে পড়া পারলাম। স্যার ধন্যবাদ জানালো। তুমি সত্যি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা, তোমার ঠোঁট কাটা কেন? রক্ত বের হচ্ছে তো। আমি হতভম্ব হয়ে বললাম, স্যার গেটের কাছে পড়ে গিয়েছিলাম। আমি মিথ্যা বললাম। আসলে মেয়েটা চড় মারার ফলে এমনভাবে কেটে গিয়েছিল। ও আচ্ছা, সাবধানে চলবা। সবগুলো ক্লাস করে বস্তিতে ফিরবো। পেছন থেকে আবার ডাক, কুত্তার বাচ্চা, পড়া করে স্যারের সামনে সাধু সাজা হচ্ছে। থাম, তোকে দেখাচ্ছি মজা। ওকে মারো, যাতে কাল থেকে স্কুলে না আসতে পারে। এমন সময় ছেলেগুলো আমাকে মারতে শুরু করলো। মাথায় একটা কিসের বাড়ি যেন মেরেছে মনে নাই। জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমি হসপিটালে। উঠে বসলাম, মাথায় ব্যান্ডেজ করা, প্রচণ্ড রক্ত পড়েছে। পাশে দেখলাম আমার মতো একটা ছেলে। এ তো আমার ক্লাসে পড়ে, আহাদ। কি তোমার জ্ঞান ফিরেছে? কিন্তু আমি এখানে কেন? তোমাকে কিছু খারাপ ছেলে মেরে রাস্তায় ফেলে দেয়। আমি গেট দিয়ে বের হচ্ছিলাম, এমন সময়ে তোমার এই অবস্থা দেখে আমি মেডিকেলে আনি। ও আচ্ছা। আচ্ছা, তোমার নাম ঠিকানা দাও, আঙ্কেল আন্টিকে আসতে বলি। কথাটা শোনা মাত্রই চোখ দিয়ে পানি চলে এলো। আমার এই দুনিয়াতে কেউ নাই। ছিল এক ভাই ভাবি, তারা আমাকে মিথ্যা অপরাধে বাসা থেকে অত্যাচার করে বের করে দেয়। এখন রিক্সা চালিয়ে নিজের পড়ালেখাটা কোনো মতে চালাচ্ছি। কথাগুলো শুনে আহাদের চোখে পানি। সরি, আমার এমনটা বলা উচিত হয়নি। আজ থেকে আমরা বন্ধু। কি বলছো তুমি? আমার সাথে কেন বন্ধুত্ব করবা? আমি তো অসহায়। চুপ শালা, মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো। এখন থেকে আমরা বন্ধু, আমাকে তুই করে বলবি। আচ্ছা ঠিক আছে, তবে আমার কাছে কিছু টাকা আছে, ওগুলো দিয়ে হসপিটালের বিলটা দে বন্ধু একটু। কি বললি তুই? আমি বিল দিয়ে আসছি। আচ্ছা চল, তোকে তোর বাসায় নিয়ে যাই। ওকে চল। তারপর আহাদ আমাকে আমার বাসায় নিয়ে এলো, মানে বস্তিতে। কি রে, তুই এখানে থাকিস? তোর খুব খারাপ লাগছে তাই না এখানে এসে? আচ্ছা, তুই আমাকে লজ্জা দিস কেন বলতো? এইভাবে কথা বললে তোর কাছে আসবো না। আচ্ছা সরি, আর বলবো না। আরো অনেক কথা হলো। তারপর আহাদ চলে গেল আর কালকে স্কুলে আসতে বারণ করলো। মাথাটা প্রচন্ড ব্যথা করছে, তাই হালকা একটু পড়লাম। রাতে আহাদ ওষুধ কিনে দিয়েছিল, সেগুলো খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠলাম, একটু ভালো লাগছে, তাই ভাবলাম দিনটা এভাবে নষ্ট না করে আজ স্কুল থেকে ঘুরে আসি। তাই কিছু খেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢুকতে যাব এমন সময় তিথি আবার ডাকলো, ওই ফকিনের বাচ্চা, এদিকে আয়। আমি ভয়ে ভয়ে আবারও কাছে গেলাম। তোর তো সাহস কম না? কালকে এত মার খাইলি, তাও তোর কোনো লজ্জা হলো না? আজ আবার স্কুলে এসেছিস? তিথি কথাগুলো বলেই একটা চর মারতে যাবে, ঠিক তখনই ঠাস করে আহাদ তিথির গালে চর বসিয়ে দিল। তুমি মারলে কেন আহাদ আমাকে? বেশ করেছি, তোমার মতো মেয়েকে আরো মারা উচিত। একটা নিরীহ ছেলের উপর অত্যাচার করতে তোমার লজ্জা করে না? তাতে তোমার এত জ্বলছে? আহাদ, ও তোমার কে হয়? ওই আমার কলিজা, আমার বন্ধু হয়। ওকে কোনো অপমান করলে আমি তোকে ছেড়ে কথা বলবো না। ওকে আমি দেখে নিব। কেন এমন করলি বন্ধু? মেয়েটাকে মারলি কেন? তুই চুপ। আজ তোকে স্কুলে আসতে বারণ করেছিলাম, কেন এসেছিলি? চল ক্লাসে যাই। ওকে। তারপর সেদিন কোনো মতে ক্লাস শেষ করে বাসায় যাই। আমার কাছে টাকাগুলো শেষ হওয়ার কারণে কিছু খেতে পাইনি, তাই রাতে
রিক্সা নিলাম, তারপর চালাতে শুরু করলাম। রিক্সা চালিয়ে অনেক রাত হয়েছে, তাই বস্তিতে ফিরবো। এমন সময় কোথা থেকে যেন চিৎকার আসছে, বাঁচাও বাঁচাও। কিন্তু চিৎকারের কণ্ঠটা খুব পরিচিত, তাই সামনে এগোতে লাগলাম। আরে এই তো সেই ছেলেগুলো, তিথি সেদিন তাদের ডেকে আমাকে মারতে বলেছিল, আজ তারাই তিথিকে ধর্ষণ করতে যাচ্ছে। আশেপাশে দেখতে লাগলাম কিছু পাই কিনা। দেখলাম একটা লাঠি পড়ে আছে। আমি গিয়ে তাদেরকে পিটাতে লাগলাম। হঠাৎ কোথা থেকে যেন পুলিশ চলে এলো, এসেই আমাকে হাতকড়া পরিয়ে দিল। স্যার ওকে নিয়ে যান, ও আমাকে ধর্ষণ করতে চেয়েছিল, আর আমার বন্ধুরা আমাকে বাঁচাতে আসলে তাদেরকেও মারে। তিথি কথাগুলো পুলিশকে বলল। আমার তো পায়ের নিচে মাটি সরে গেল। সত্যি বলছি স্যার, আমি নির্দোষ। আমাকে ছেড়ে ওই ছেলেগুলো তিথিকে ধর্ষণ করছিল, আমি তাকে বাঁচাতে ওদেরকে মারি। স্যার ও মিথ্যা বলছে, ওকে নিয়ে যান। তারপর আমাকে নিয়ে চলে গেল থানায়। আমাকে অনেক মারধর করে পুলিশ। খুব সকাল হয়ে আছে, রশিদি আমাকে বাধা আছে, চোখ আবছা হয়ে আছে। দেখলাম কে যেন আসছে আমার দিকে। আরে এ তো তিথি। কিরে ফকিন্নির বাচ্চা, কেমন দিলাম? খুব আহাতকে দিয়ে সেদিন আমাকে চর খাইয়েছিলি, এখন বুঝ ঠেলা কেমন লাগে। কিন্তু তুমি কেমনে জানলে আমি সেই রাতে রিক্সা চালাচ্ছিলাম? আমি তোকে এইভাবে আটকানোর কোনো প্ল্যান ছিল না। দেখলাম তুই রিক্সা দিয়ে যাচ্ছিস, তাই তোকে ফাঁসানোর জন্য এমন প্ল্যান করি। এবার জেলে পচে মর। আজ শরীর ভীষণ দুর্বল, পুলিশ খুব মেরেছে রাতে। অপরদিকে আহাদ আমাকে স্কুলে না পেয়ে সোজা বস্তিতে চলে গেল, কিন্তু ওখানেও আমাকে পেল না। ওর মাথায় টেনশন হতে লাগলো, তাই আবারও স্কুলে গেল। গিয়ে গাছের আড়ালে দাঁড়ালো। তিথি ওদের বান্ধবীদের সাথে গল্প করছে। জানিস, ওই ফকিন্নির বাচ্চাকে মিথ্যা ধর্ষণের দায়ে পুলিশে দিয়েছি। ও তাই নাকি? খুব ভালো করেছিস। আজ তোদের সবাইকে ট্রিট দিব। কথাগুলো শুনে আহাদের গা জ্বলে গেল, রাগ যেন কিছুতেই থামছে না। তাই গিয়ে তিথিকে করে চর বসিয়ে দিল আর বলল, বল বিয়েদবের বাচ্চা, আমার বন্ধুকে কেন মিথ্যা ধর্ষণে পুলিশে ধরালি? তুই আমাকে মারলি আহাত, তোকে আমি দেখে নেব। আরে যা যা দেখে নিস, কিন্তু বলে রাখছি একদিন তুই নীরবের জন্য খুব কান্না করবি। কথাগুলো বলেই আহাদ থানায় চলে আসে। আরে আহাদ বাবা, তুমি এখানে? জি আঙ্কেল, আমি। আমার বন্ধু কই? কে তোমার বন্ধু বাবা? যাকে আপনি রাতে ধরে এনেছেন। ও আচ্ছা। ওকে জামিন করে দিন, না হলে বাবাকে বলে আপনার চাকরি খেয়ে দিব। আসলে আহাদের বাবা একজন ডিআইজি অফিসার। না না বাবা, ছেড়ে দিচ্ছি, কিন্তু প্লিজ তোমার বাবাকে কিন্তু বলো না। তারপর আমি তো আহাদকে দেখে পুরোই অবাক। হাবিলদারকে বলে আমাকে লকআপ থেকে বের করা হলো। আহাদ এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, কি অবস্থা করেছে বন্ধু তোর? এরপর থেকে কেউ যদি তোর গায়ে টাচ পর্যন্ত করে, তোকে ছেড়ে কথা বলবো না তাকে আমি। তারপর আহাদ আমাকে তার বাসায় নিয়ে গেল। কলিং বেল চাপ দিতেই একটা মহিলা দরজা খুলল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? মা, ও আমার বন্ধু, আগে ভিতরে আসতে দাও, তারপর সব বলবো। আচ্ছা বাবা। তারপর ভিতরে গেলাম। সন্ধ্যা হয়ে এসেছে, তাই কিছু খেয়ে আহাদ তার বাসার ছাদে নিয়ে গেল। দুজনে ছাদে গেলাম। তারপরে প্রাকৃতিক আবহাওয়া নিতে লাগলাম, মন ভালো হয়ে গেল। আচ্ছা, ওই যে ওই বাড়িতে দেখছিস বন্ধু? কোনটা? আরে পাশের ফ্ল্যাটের ওই উঁচু বিল্ডিংটা। দেখতে পাচ্ছি। কেন, ওটা তোদের বিল্ডিং নাকি? আরে পাগল না, ওটা তিথিদের বিল্ডিং। ওর বাবা ডাক্তার এবং সায়েন্টিস্ট, বাবার একমাত্র মেয়ে, কিন্তু একদম বেয়াদব। ও আচ্ছা। এইসব নিয়ে ওর সাথে অনেক কথা হলো। প্রায় রাত্রি নেমে এসেছে, তাই নিচে গেলাম দুজনেই। গিয়ে আন্টি খাবার বেড়ে দিল। খাবার খেয়ে সোফায় বসে আছি। আচ্ছা বাবা, তুমি কোথায় থাকো? আর তোমার শরীরের এই অবস্থা কেন বাবা? আসলে আন্টি, তারপর আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছু আন্টিকে বললাম। আন্টি কথাগুলো শুনে চোখের পানি আটকে রাখতে পারলো না। আজ থেকে আমার দুটো সন্তান, আহাদ ও নীরব। আমাকে আন্টি না, মা বলে ডাকবি বাবা। আন্টি কথাগুলো শুনে পানিতে টলমল করতে লাগলো। আসলে মানুষ কত ভালো হয়, না হলে এই পৃথিবী চলতো না। চল বাবা, শপিং এ চল। তারপর আন্টি আমাকে আর আহাদকে নিয়ে শপিং এ নিয়ে গেল। আমার স্কুল ড্রেস সহ কিছু পোশাক কিনে দিল। বাসায় ফিরে এলাম, রাত 11টা বেজে গেছে। আচ্ছা আহাদ, তোর বাবা কই? বাবা কিছুদিনের জন্য বিদেশে গেছে। ও আচ্ছা। তারপর আন্টি বলল, তুই এখানেই থেকে যা সারা জীবনের জন্য। থাকবো মা, আগে আমাকে আমার জীবন যুদ্ধে সংগ্রামী হতে দাও,
এই পরিবেশে থাকলে হয়তো দুঃখ কষ্ট না পেয়েই অনেক বড় হয়ে যাব, কিন্তু কোনো লাভ হবে না। প্লিজ মা, আমি প্রতিষ্ঠিত হলেই এখানে থাকবো। ঠিক আছে বাবা, মাঝে মধ্যে দেখা করিস। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নতুন পোশাক পরে দুজনেই একসাথে স্কুলে গেলাম। গেটে ঢুকেই আবারও তিথি ডাকছে, ওই ফকিন্নির বাচ্চা, এদিকে আয়। আমি আর আহাদ না শোনার ভান করে হেঁটেই যাচ্ছি। হঠাৎ পিছনে কাঁধে হাত দিয়ে ঘুরিয়ে, তোকে ডাকছি, কানে কথা যায় না? আসলে আমি শুনতে পাইনি। চল ক্লাসে যাই। ও, বন্ধুর উপরে দরদ উতলে পড়ছে, ফকিন্নিকে একদম রাজপুত্র বানিয়ে দিয়ে। করে বসিয়ে দিল আহাদ। ও শুধু আমার বন্ধু না, ও আমার ভাই। তিথি মাথা নিচু করে আছে, কারণ সবাই তাকে দেখছে। ওই আহাত, তোকে আমি দেখে নেব, তুই আমাকে চিনিস না। আমরা ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে গল্প করছিলাম, আবার স্যার এলো। এভাবে সবগুলো ক্লাস শেষ করলাম। আহাদকে তার বাড়ি পাঠিয়ে আমি বস্তিতে গেলাম। সে অনেক জোরাজোরি করছিল তার বাসায় নেওয়ার জন্য। আমি গেলাম না। বস্তিতে এসে রুমটা পরিষ্কার করলাম। দুপুর হয়েছে তাই কিছু খেয়ে একটু বিশ্রাম নিলাম। বিকেলের দিকে রিক্সা নিয়ে বের হলাম, সন্ধ্যা হয়ে এসেছে, তাই বস্তিতে ফিরবো এমন সময় কোথা থেকে যেন আওয়াজ আসছে। আরে, এটা তো আহাদের গলা, কিন্তু ও কি কোনো বিপদে পড়েছে? না, আমাকে দেখতেই হবে। তাই এগোতে লাগলাম। দেখলাম ওই ছেলেগুলোর সাথে তিথিও আছে। আহাদকে মেরে মাটিতে ফেলে দিয়েছে, মাথা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। আশেপাশে কেউ নাই। অনেক কষ্টে তাকে মেডিকেল নিয়ে এলাম রিক্সাতে করে। তাকে আইসিইউতে নিয়ে গেল ডাক্তার। কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলল, দেখো বাবা, পেশেন্টের অনেক রক্ত পড়েছে, এখনই 2 ব্যাগ A+ গ্রুপের রক্ত লাগবে, নয়তো পেশেন্টকে বাঁচানো যাবে না। স্যার আমার রক্ত A পজিটিভ, আমার রক্ত দিয়ে ওকে বাঁচান স্যার প্লিজ। তোমার তো বয়স হয়নি, তাছাড়া 2 ব্যাগ রক্ত কিভাবে নিব আমি তোমার শরীর থেকে? স্যার এখন বয়স দেখে হবে না, আগে ওকে বাঁচান প্লিজ। অনেক জোরাজোরি করে ডাক্তার বলে রাজি করিয়ে 2 ব্যাগ রক্ত দিলাম। মাথাটা ঝিমাচ্ছে, তাই আহাদের ফোন থেকে ফোন করে আন্টিকে সব খুলে বললাম। আন্টি শুনে তাড়াতাড়ি মেডিকেল চলে এলো। আমার মাথাটা ঝিমাচ্ছে তাই আন্টিকে বলে রেখে আমি বস্তিতে ফিরলাম। গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। রাত্রি নেমে এসেছে, কিছু খাওয়ার শক্তি পর্যন্ত নাই, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে সোজা মেডিকেলে গেলাম। আন্টি আহাদের পাশে বসে আছে আর আহাদের জ্ঞান ফিরেছে, ওষুধ খাওয়াচ্ছে। দরজায় দাঁড়িয়ে আছি আমি। হঠাৎ আহাদ দেখে বলল, আরে নীরব, ও এখানে কেন? ভিতরে আয়। আচ্ছা কেমন আছিস এখন তুই? আমি সুস্থ। কালকে নীরব তোকে মেডিকেলে নিয়ে এসেছে, ওর মাথাটা ঝিমাচ্ছিল তাই সে চলে গেছিল। ও আচ্ছা, তা নীরব তুই কিছু খাসনি মনে হচ্ছে, আয় খেয়ে নে, মা খাবার এনেছে। না, আমি খেয়েছি। মিথ্যা বলিস কেন? তোকে দেখলে বোঝা যায় তুই কিছু খাসনি, আয়। তারা অনেক জোরাজোরি করে আমাকে খাবার দিল। খাবার প্লেট হাতে নিয়ে বসলাম, তখন যেন মাথাটা ঝিমাচ্ছে, সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম আমি। আরে নীরব বাবা, কি হলো তোর? নার্স নার্স, তাড়াতাড়ি আসেন। তারপর 2টা নার্স এসে আমাকে একটা বেডে শোয়ালো। ডাক্তার এলো। আরে, এ তো কালকে আপনার ছেলেকে 2 ব্যাগ রক্ত দিয়েছে, ওকে আমি বিশ্রাম নিতে বলেছিলাম, কিন্তু কি করছেন আপনারা? তারপরে আন্টি আর আহাদের চোখে ছলছল জল নিয়ে কান্না করতে থাকে। ডাক্তার, ওনাকে ভালো করে দিন, যত টাকা লাগে সব আমি দিব। আমরা যত সাধ্য চেষ্টা করছি। তারপর আমাকে গ্লুকোজ আর বিভিন্ন মেডিসিন খাওয়ানো হলো। আমি এখন প্রায় সুস্থ, সাথে আহাদও সুস্থ। আমি আর আহাদ প্রায় মেডিকেলে 17 দিন ছিলাম, যার ফলে স্কুলে যেতে পারিনি। দীর্ঘ 17 দিন পরে স্কুলে গেলাম আমরা দুজন। গেটে পা দিতেই দেখলাম তিথি তার বান্ধবীদের সাথে হেসে হেসে কথা বলছে। আহাদ তাদের দেখে তো ফুলছে। শান্ত হ বন্ধু, ও ওর পাপের শাস্তি পাবে একদিন। সেই দিনটা দেখার জন্য অপেক্ষায় আছে। তারপর আমরা সেখান থেকে ক্লাসে চলে গেলাম। তিথি আমাদের খেয়ালই করেনি। অতঃপর ক্লাসে স্যার এলেন। প্রেজেন্ট করার সময় আহাদ প্রথমে, তারপর আমি। আমার দুজনকে জবাবদিহিতা করতে হলো, এতদিন কেন আমরা স্কুলে আসিনি। তারপর স্যারকে বললাম অসুস্থ ছিলাম স্যার। তারপর প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত জমা দিয়ে আবার ক্লাসে এলাম। তিথি তো আমাদের দেখে রাগে ফুলছে। এইভাবে ক্লাসগুলো শেষ করে আহাদকে ওর বাসায় যেতে বললাম, কিন্তু গেল না। আমাকে একটা মোবাইলের দোকানে নিয়ে গেল। তারপর একটা মোবাইল আর একটা সিম কিনে দিল আমাকে। আমি নিতে চাইনি, এক প্রকার জোর করেই নিয়ে দিল। দিয়ে ও ওর বাড়িতে চলে গেল। আমি আমার বস্তিতে চলে এলাম।
দুপুরে কিছু খেয়ে শুয়ে আছি, এমন সময় একটা কল এলো। আমি কল ধরলাম। হ্যালো, কে বলছেন? আমি আহাদ বলছি। শোন, আজ রিক্সা চালাসনি, আজ দেখা করিস সন্ধ্যার সময় আমাদের স্কুলের পাশে চায়ের দোকানে, কথা আছে। ঠিক আছে। তারপর আমি সন্ধ্যার সময় চলে গেলাম চাচার চায়ের দোকানে। দেখলাম আহাদও এলো। কি রে, কেমন আছিস? ভালো, তুই? ভালো আছে। তারপর চা খেয়ে দুজনে আড্ডা দিলাম। দিয়ে উঠে দুজনে একই রাস্তা দিয়ে হাঁটছি আর গল্প করছি। হঠাৎ কোথা থেকে আওয়াজ আসছে, একটা মেয়ের কণ্ঠ, বাঁচাও বাঁচাও। আমি শিওর হলাম এটা তিথির গলার আওয়াজ। তাই আমি আর আহাদ এগিয়ে আহত থেকে দেখতে লাগলাম। দেখলাম সেই ছেলেগুলো তিথির পোশাক খোলার চেষ্টা করছে। চল বন্ধু, ও বিপদে পড়েছে, ওকে বাঁচাই। কি তুই এর পরেও ওই বেয়াদব মেয়েকে বাঁচাবি? এটা ওর নতুন ফন্দি, তোকে আর আমাকে ফাঁসানোর জন্য। না রে বন্ধু, এটা ওর ফন্দি না। দেখ ওর জামাটা কেমন ছিঁড়ে দিয়েছে। চল আমরা তাকে বাঁচাই। আর তারপর আহাদ আর আমি দুটা লাঠি নিলাম। ওদের সামনে যেতে একজন বলল, এবারে তোরা চলে যা বলছি, এটা আমাদের মুখের আহার, ওরে আজ আমরা রেপ করব। আমি রেগে গিয়ে ওর মাথা বরাবর একটা দিলাম বাড়ি। সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। বাকি তিনজন আমাদেরকে মারতে আসে। দুজনে মিলে ইচ্ছে মতো পিটালাম। ওরা সবাই রাস্তায় পড়ে কোকাচ্ছে। আহাদ পুলিশকে কল করলো। পুলিশ এসেছে। এদের নিয়ে যান স্যার, এরা তিথিকে ধর্ষণ করতে চেয়েছিল। হ্যাঁ বাবা, নিয়ে যাচ্ছি। এদের এমন থেরাপি দিব, এরা আজীবন জেল থেকে বের হতে পারবে না। তারপর ওদেরকে নিয়ে চলে গেল। দেখলাম তিথির জামাটা বেশ ছিঁড়ে গেছে। তাই আহাদ একটা গেঞ্জি পরেছিল শুধু, আর আমি ভিতরে গেঞ্জি আর বাইরে শার্ট। তাই আমি শার্টটা খুলে তিথিকে দিয়ে দিলাম। আমি ফকিন্নির বাচ্চা, কিন্তু মানুষের ইজ্জতেরও দাম বেশি, তাই এই ফকিন্নির বাচ্চা শার্টটা দিলাম আপনাকে। সরি নীরব, আমাকে ক্ষমা করে দাও। আমি আবার তোমরা দুজনকে মারার জন্য ওদের কাছে এসেছিলাম, কিন্তু ওরা আমার সর্বনাশ করতে চেয়েছিল। তোমরা না থাকলে আজ আমার খারাপ কিছু করে ফেলতো। কথাগুলো বলেই কান্না করতে লাগলো। আমি আর আহাদ চলে গেলাম উক্ত জায়গা থেকে। কালকে স্কুলে গেলাম, গেট দিয়ে ঢুকে হাঁটছিলাম। পেছন থেকে তিথি বলল, নীরব, তোমার সাথে আমার কথা আছে, একটু এদিকে আসো প্লিজ। ছোট লোকের বাচ্চার সাথে কি কথা থাকতে পারে তোর? তখন তিথিকে দেখলাম পুরা অনুতপ্ত মুখ নিয়ে নিচে তাকিয়ে আছে। আহাদ বলিস কি? ঠিকই বলছি, যা বলার এইখানে বল, আমরা আবার ক্লাসে যাব। শুধু 5 মিনিট প্লিজ, একটু এইদিকে চলো। আচ্ছা ঠিক আছে চলো। আহাদ কিন্তু পুরাই বেজার মুখ, তারপরও গেল। প্লিজ নীরব, আমাকে ক্ষমা করে দাও। আরে আমি তো ক্ষমা করে দিয়েছি, এভাবে বলার কি আছে? তখন তিথি আমাকে জড়িয়ে ধরলো। আহাদ তো অবাক, কারণ যে কালকে ওকে কতই না অপমান করলো, আর আজকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পরে আহাদের পা ধরে পড়ে গেল। প্লিজ আহাদ, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারি একটি সত্যে। বলো, আমি তোমাদের সব শর্ত মানতে রাজি। তোমার ওই বাজে মার্কে মেয়েগুলো তুমি আনফ্রেন্ড করবা, আর আমরা তিনজন হব প্রিয় বন্ধু। যদি রাজি থাকো তাহলে বলো। সত্যি বলছো? সত্যি। তিথি তো মহা খুশি। তারপর আমি মাঝে হাঁটি আর আহাদ আমার বাম পাশে, আর তিথি আমার ডান পাশে হাত ধরে হেঁটে ক্লাসে যাব। এমন সময় তিথির ওই বাজে বান্ধবীগুলো এসে বলল, কি রে তিথি, তুইও দেখছি ওই ফকিন্নির পোলার হাত ধরে হাঁটিস? করে বসিয়ে দিল তিথি। চুপ, ওরা আমার আজ থেকে বন্ধু, তোরা দূর হয়ে যা। তোদের জন্য আমি খারাপ হচ্ছিলাম। তারপর সেখান থেকে চলে ক্লাসে গেলাম। সবগুলো ক্লাস ভালো মতোই চললো। স্কুল ছুটি হলো, আমরা যে যার স্থানে চলে গেলাম। দুপুরে কিছু খেয়ে রিক্সা নিয়ে বের হলাম। রিক্সা নিয়ে এক গলির মোড়ে দাঁড়িয়ে আছি। এই রিক্সা যাবে? কণ্ঠটা খুব পরিচিত লাগলো। পিছনে ঘুরলাম, দেখলাম তিথি খুব সেজে গুজে এসেছে। জি যাব। কোথায় যাবেন? কি তুমি আমাকে আপনি করে বলছো? তুমি করে বলবা না তো রাগ করব। একটু পার্কে যাব, চলো প্লিজ। তারপর রিক্সা চালাতে লাগলাম। পার্কে এসে গেছি, নামেন। রিক্সাটা সাইড করো, তোমার সাথে কথা আছে। না, আমাকে ভাড়া মারতে হবে, চলি। তোমাকে বলেছি না কথা আছে। ওর রাগ দেখে সাইডে করলাম, দিয়ে আমাকে পার্কে নিয়ে গেল। একটা ফুল গাছের নিচে দুজনে বসলাম। আচ্ছা নীরব, তোমার পরিবারে কে কে থাকে? কথাটা শোনা মাত্র আমার চোখে জল চলে এলো। আরে তুমি কান্না করছো কেন? আসলে আমার বাবা মা বেঁচে নাই, থাকার মতো এক ভাই ও ভাবি ছিল। তারপর ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বললাম আমি। আমি কত বড় অন্যায় করেছি,
একটা এতিম ছেলেকে আমি এত অন্যায় অত্যাচার করেছি? দেখলাম তিথির দু চোখ বেয়ে পানি ঝরছে। আরে তুমি কাঁদছো কেন? প্লিজ নীরব, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার উপর না জেনে অনেক অন্যায় করেছি। আরে পাগল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তারপর তিথি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তোমাকে আর বস্তিতে থাকতে হবে না, তুমি আমার বাসায় থাকবা। না তিথি, আমি পারবো না। আমার মিশন সম্পন্ন না হওয়া পর্যন্ত কারো দয়ায় চলবো না। আচ্ছা, তোমার নাম্বার দাও। কেন? দাও বলছি। তারপর নাম্বার দিলাম। সন্ধ্যা হয়ে এসেছে, এবার উঠি। হ্যাঁ আচ্ছা চলো। তারপরে আবার তিথিকে নিয়ে গলির মোড়ে নামিয়ে দিলাম। এই নাও 1000 টাকা। না না, থাক, লাগবে না। তিথি, তুমি আমার বন্ধু, আর বন্ধুর কাছে টাকা নিতে হয় না। তিথি অনেক জোরাজোরি করলো, আমি নিলাম না। আসলে আমার কাছে টাকা নাই, তাই রাতে কিছু খেতে পেলাম না, তাই পানি খেয়ে পড়তে বসলাম। রাত 11টা বেজে গেছে। হঠাৎ কল এলো এক আননোন নাম্বার থেকে। রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? তোমার খুব কাছের মানুষ। বলো তো কে আমি? ও আচ্ছা তিথি, বলো কি বলবা? কেন, ব্যস্ত আছো নাকি? আরে তেমন ব্যস্ত না। ও আচ্ছা, তা কি করছো তুমি? এই তো পড়ছিলাম। কি, তুমি এই রাত জেগে পড়ছো? কই, কত রাত হলো আবার? হয়েছে হয়েছে, তা খেয়েছো? মিথ্যা বলবো না, সত্যি। আমি জানি, বিশ্বাস আছে, তুমি অন্তত আমাকে মিথ্যে বলতে পারো না। আসলে আজ টাকা ছিল না, তাই কিছু খাইনি। কি, তুমি আমার কাছে টাকা নিলে না কেন? টুট টুট করে কেটে দিল লাইনটা। আমি আবার পড়ায় মন দিলাম। 20 মিনিট পরে কে যেন দরজায় ঠোকা দিচ্ছে। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম, কিন্তু আমি কি দেখলাম, এ তো তিথি। তুমি এত রাতে কেন, আর কিভাবে জানলে আমি এখানে থাকি? মানুষে খারাপ ভাববে। চুপ, একদম চুপ, কথা কম। আমি খাবার এনেছি। তাই বলে এত রাতে? তো কি হয়েছে, না খেয়ে থাকবে নাকি? আমার না খেয়ে থাকা অভ্যাস আছে। চুপ, আমি খাইয়ে দিচ্ছি। তারপর এক প্রকার জোর করে আমাকে সে খাইয়ে দিল। খুব ভালো লাগছিল আমার। তিথি দেখতেও অনেক সুন্দর। অনেক রাত হয়েছে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চলো, কালকে কিন্তু স্কুলে আসবা। তারপর ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আবার স্কুলে গেলাম। আমরা তিনজন, আহাদ, আমি আর তিথি, এক জায়গাতে বসে আছি। হঠাৎ একটা সুন্দরী মেয়ে এসে আহাদের ঘাড়ে হাত রাখলো। আচ্ছা, আমি নতুন, তাই আমার কোনো ফ্রেন্ড নাই। তোমার আমার ফ্রেন্ড হবে? অবশ্যই। তারপর আপনার নাম কি? রাবিয়া বাসরি রত্না, সবাই রত্না বলেই ডাকে। ও আচ্ছা, বসো। এখানে তারপর সবাই সবার সাথে পরিচিত হলাম। দেখলাম আহাদ আর রত্না খুব কথা বলছে। তাদের জুটিটা হেব্বি হয়েছে। সেদিন ক্লাস শেষ করে বাসায় ফিরলাম। দুপুরে খাওয়ার মতো টাকা নাই, তাই রিক্সা নিয়ে বের হলাম। গলির মোড়ে দাঁড়িয়ে আছি, 2টা বেজে গেছে, কিন্তু কোনো লোক পাই না। নীরব, চলো, আমাকে পার্কে রেখে আসবে। তবে আজ আমি বসতে পারবো না। চলো তো আগে। তারপর গেলাম। সেই একই জোরাজোরি করে আজকেও বসালো। ব্যাগ থেকে একটা টিফিন বের করলো। তারপর এতে থেকে খাবার বের করে। হা করো। আরে আমি তো খেয়েছি, আর খিদে নাই। মিথ্যা বলবা না, আমি জানি তুমি খাওনি। নাও, হা করো বলছি। কি আর করার, অবশেষে খেতে হলো। আসলে আমারও খুব খিদে পেয়েছিল। অনেক গল্প হলো। সন্ধ্যা হয়ে এসেছে, তাই আমি তিথিকে গলির মোড়ে নামিয়ে চলে যাব। এমন সময় 1000 টাকা দিয়ে বলল, আজ তুমি যদি টাকা না নাও, তাহলে তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। তাই বাধ্য হয়ে নিতে হলো। এই পড়াশোনা নিয়ে 3 মাস চলে গেল। এখন তিথি আমাকে অনেক কেয়ার করে। অপরদিকে আহাদ আর রত্না খুব ভালো চলছিল। আমরা 4 বন্ধু খুব প্রিয় হয়ে উঠলাম। একদিন আমি, আহাদ আর তিথি বসে আছি। হঠাৎ রত্না এসে আহাদকে প্রপোজ করে। আই লাভ ইউ। কি? আমি শুধু তোমাকে বন্ধু ভাবতাম, তুমি এত নিচে নামতে পারো? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। আমি ভালোবাসি না তোমাকে, শুধু বন্ধু ভাবি। তখনই রত্না সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। কাজটা ঠিক করলি না আহাদ? কথাটা বলেই আমিও রত্নার পিছনে ছুটলাম। দাঁড়াও রত্না। আমি মরে যাব। আহাদ আমাকে ভালোবাসে না, বেঁচে থেকে কি লাভ? তখন ওর হাতটা ধরলাম। শোনো রত্না, আহাদ তোমাকেও খুব ভালোবাসে। আমি কথা দিচ্ছি, তোমাদের এক করে দিব। তখনই রত্না আমাকে জড়িয়ে ধরে বলল, সত্যি করে বলছি, আমি আহাদকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ, কথা দিলাম। তারপর রত্নাকে নিয়ে আহাদের কাছে আসছি। অপরদিকে, আহাদ, তুমি তো ওকে খুব ভালোবাসতে, কেন এই ব্যবহার করলে? আমি শুধু একটু মজা করছিলাম, দেখি ও কি করে।
এটা তুমি ঠিক করোনি আহাত, চলো ওর কাছে। তখন তিথি আহাদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। মাঝপথে দুজনের দেখা। আমি আর তিথি মুচকি মুচকি হাসছি। ওদিকে ওরা দুইজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। তুমি আমাকে এত ভালোবাসো? মোটেও না। ও, তাহলে আমি যাই। এক পা বাড়িয়ে দেখো, পা ভেঙে ফেলবো। কথাটা বলেই আহাদের বুকে ঝাঁপিয়ে পড়লো আর কপালে কিস করতে লাগলো। আমি আর তিথি লজ্জায় মুখ ঢাকি। হয়েছে হয়েছে, আর বেশি ঢং করতে হবে না। তখন ওরা লজ্জা নিয়ে নিচে মুখ করে আছে। আহাত, একটু এদিকে আসো। বলো। তোমার প্রেমটা হয়েই গেল, আমার আর নীরবেরটা কখন হবে? হবে হবে, অপেক্ষা করো। তারপর সেদিনটা ভালোই কাটলো। এভাবে আরো 1 বছর চলে গেল। আহাদ আর রত্না জমিয়ে প্রেম করে। তিথি আমাকে এখনো বলতে পারিনি ভালোবাসি, খুব কেয়ার করে আমার। আমাদের এসএসসি পরীক্ষা চলে এলো, তাই পড়ার খুব চাপ। আর মাত্র 2 মাস বাকি। ফর্ম ফিল আপের টাকা নাই। এদিকে তিথি আমার ফর্ম ফিল আপের টাকা কখন দিয়েছে জানি না। রিক্সা চালিয়ে 4000 টাকা জড়ো করে দিয়েছিলাম। তিথি, একটু অফিসে এসো তো। কেন? ফর্ম ফিল আপের টাকা দিব তাই। ওটা আমি সবার আগেই দিয়ে দিয়েছি। কেন? দিয়েছি, তোমার কাছে টাকা ছিল না তাই। আচ্ছা, এই 4000 টাকা রাখো। আমি চাই আমার জীবনের অংশটা আমি নিজেই গড়ব। অনেক জোরাজোরি করে তিথিকে টাকা দিতে সক্ষম হলাম। পরীক্ষা শুরু হয়ে গেল। একে একে সব পরীক্ষা দিলাম। বেশ ভালোই হয়েছে সবগুলো পরীক্ষা। এখন 3 মাস ছুটি, তাই সারাদিন রিক্সা চালাই। মাঝে তিথির সাথে পার্কে যা, আহাদের সাথে রাতে দেখা করি। আর এইদিকে আমি মাঝে মধ্যে কলেজে বই পড়ি। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। আজ আমাদের রেজাল্ট দিবে। খুব ভয়ে আছি। দুপুর 12:45 একটা মেসেজ এলো। আলহামদুলিল্লাহ, আমি পাশ করেছি। শুধু পাশ না, গোল্ডেন প্লাস পেয়েছি। আমার ফোন বেজে উঠলো। কে যেন কল দিয়েছে। আরে এ তো তিথি। ফোনটা রিসিভ করলাম। নীরব, তুমি কই? তোমার কাছে আজ মিষ্টি খাবো। তুমি গোল্ডেন পেয়েছো। হ্যাঁ অবশ্যই। তা তোমার রেজাল্ট কি? আমি জিপিএ 5 পেয়েছি। আমার অনেক খুশি। আমি 2 কেজি মিষ্টি নিলাম, দিয়ে আহাদের বাসায় গেলাম। কলিং বেল চাপ দিলাম। আন্টি দরজা খুললো। কেমন আছো মা? আহাদ কোথায়? এই তো বাবা, ভালো আছি। অনেকদিন পর এলি বাবা, ভিতরে আয়। তারপর ভিড়তে গিয়ে আন্টিকে মিষ্টিগুলো দিলাম আর বললাম, আমি গোল্ডেন প্লাস পেয়েছি মা। খুব খুশি হলাম বাবা। তারপর আমি আহাদের রুমে ঢুকে গেলাম। কিরে, মন খারাপ নাকি? না রে, তুই তো দারুণ রেজাল্ট করছিস। রে, তোদের দোয়াই করেছি। আচ্ছা, তো রেজাল্ট কি? জিপিএ 5 পেয়েছি। আজকে সন্ধ্যায় তোদের সবাইকে পার্টি দিব। আচ্ছা, রত্নার রেজাল্ট কি? 4.95 পেয়েছে। ও আচ্ছা, তার সন্ধ্যা 7টায় চলে আসবি। ওকে। তারপর আন্টির কাছে বিদায় নিয়ে বস্তিতে ফিরলাম। আবার তিথি কল করে ওর বাসায় আসতে বলল, তাই আবার 2 কেজি মিষ্টি নিলাম, দিয়ে তিথি বাসায় গেলাম। কলিং বেল চাপ দিলাম, দিয়ে তিথি দরজা খুললো। নীরব, ভিতরে এসো। সোফাতে বসে আছি, এমন সময় আরে বাবা, তুমি এখানে? ডাক্তার আঙ্কেল, যিনি আমাকে বন থেকে তুলে এসে বাঁচিয়েছিল। তার মানে এটা আপনারই বাসা? তিথি আমাদের কথা বলে দেখে অবাক। জানো বাবা, তোমাকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তোমার এই স্বর্ণের চেনটা এখনো যত্ন করে রেখে দিয়েছি। তারপর থেকে আমি শহরে কিভাবে এলাম সবকিছু খুলে বললাম। তোমার রেজাল্ট শুনে আমি তো মহা খুশি বাবা। এইভাবে অনেক কথা হলো আঙ্কেলের সাথে। তিথি আমার জন্য পায়েস রান্না করেছে, তাই পায়েস খেয়ে সেখান থেকে বিদায় নিলাম। সন্ধ্যায় আবার রেস্টুরেন্টে গেলাম। আমি আর আহাদ বসে আছি, এমন সময় রত্না এলো। রত্না এসে আহাদের পাশে বসতে যাচ্ছিল। আহাদ বারণ করলো। রত্না, তুমি নীরবের পাশে বসো, একদম পাশে ঘেসে বসবে। আজ তিথিকে একটু কষ্ট দিব। ঠিক আছে। তারপর তিথি এলো। ও মাগো, আমি কাকে দেখছি? যেন মনে হচ্ছে একটা পরী। কত সুন্দর করে সেজেছে, আমি তো চোখ সরাতেই পারছি না। কি করছো নীরব? তুমি অন্য মেয়ের দিকে কেন তাকাচ্ছ? ওই শাকচুন্নি, তুই নীরবের পাশে কেন বসেছিস? উঠ বলছি। উঠবো না। তিথি তো রাগে কটমট করছে, তাই বাধ্য হয়ে আহাদের পাশে বসলো, কিন্তু রাগে ফুলে একদম ফায়ার। তারপর তিথির মাথায় একটা প্ল্যান এলো। ওরা আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। দাঁড়া শাকচুন্নি, কষ্ট কাকে বলে দেখাচ্ছি। তারপর আহাদকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলো তিথি। এটা দেখে রত্না তো ফুলে শেষ হয়ে যাচ্ছে। অর্ডার দেওয়া খাবার এলো। তিথি আহাদকে তুলে খাইয়ে দিচ্ছে। এদিকে রত্না তো একদম রেগে ফায়ার, তাই রত্না বার্গারটা এক কামড় মেরে আমাকে খাইয়ে দিল। আমি আর আহাদ কিছুই বলতে পারছি না, শুধু ওদের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসি। এক পর্যায়ে তিথি আর রত্না রেগে উঠে চলে গেল। আমি আর আহাদ বিল পে করে চলে এলাম। রাতে তিথিকে কল দিলাম, কিন্তু ধরলো না। কয়েকবার ট্রাই করলাম, কাজ হলো না। আহাদ ফোন দিল আমাকে। কিরে বন্ধু, তোর ভাবি ফোন ধরে না যে? তিথিও ধরে না। শোন,
কালকে এক নাটক করব পার্কে, আসিস? পার্কে গেলাম, এখনো আহাদ আসেনি, তাই বসেছিলাম। হঠাৎ যা দেখলাম, তিথি একটা ছেলের সাথে বসে খুব হেসে হেসে কথা বলছে। যা দেখে আমার কষ্টটা দ্বিগুণ হয়ে গেল। আমি তাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমার ধারণা ভুল। তিথি শুধু আমায় ভালো বন্ধু ভাবত, আর কিছুই না। তাই মনের শোকে অন্য জায়গাতে বসলাম। আহাদ এলো। কিরে, মন খারাপ নাকি তোর? না রে, বল কি প্ল্যান করবি? আমার এই অভিমান ভালো লাগছে না। রত্না রাত থেকে কথা বলিনি, খুব কষ্ট হচ্ছে, তাই ওদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই কর, ভালো হবে। তারপর আহাদ রত্নার কাছে ক্ষমা চেয়ে নিল। আবার তাদের ভালো নতুন করে ফুটে উঠল। অপর দিকে আমি রয়ে গেলাম তিথি ভালোবাসা থেকে বঞ্চিত। রাতে বস্তিতে এসে অনেক কান্না করলাম। কলেজে ভর্তির ফর্ম ছেড়েছে, তাই আমার মোট নাম্বার 1276 থাকার কারণে মিরপুর কলেজে ভর্তি হলাম। ক্লাস গেলাম, দেখলাম তিথি আহাদ রত্নার সাথে পার্কে যে ছেলের সাথে বসে কথা বলছিল সেও ভর্তি হয়েছে। ক্লাস শেষ করে আমি আহাদ রত্না একসাথে বসে কথা বলছিলাম। হঠাৎ তিথি আর ওই ছেলেগুলো। হাই বন্ধুরা, আমরা পরিচিত হই। তারপর আমরা পরিচয় দিলাম সবাই। এই ছেলেটা কে? ও, তোদের তো বলাই হয়নি। বন্ধু, এ রাজীব, আমার বয়ফ্রেন্ড। তার মুখে কথাটা শুনে মনে এক হতাশা সৃষ্টি হলো। তারপর তিথি আর রজব চলে গেল। সরি বন্ধু, আমার একটু ফাজলামের জন্য তুই এত ভালোবাসা হারালি। আরে না, আমি ওকে ভালোবাসবো কোন দুঃখে? আমি কোথায় আর ও কোথায়? ওকে ভালোবাসতে হলে আমাকে 7 বার জন্ম নিতে হবে। আহাদের চোখে জল, সাথে রত্নার মন খারাপ। তাই সেদিন কলেজ থেকে চলে গেলাম। দুপুরে কিছু খেয়ে রিক্সা নিয়ে বের হলাম। গলির মোড়ে দাঁড়িয়ে আছি। এই রিস্কা যাবে? যাব। কোথায় যাবেন? আরে নীরব, তুমি রিস্কা চালাও? কিন্তু কেন? সেটা না হয় তিথির কাছে শুনবেন। তারপর তাদেরকে নিয়ে রিক্সা চালাতে লাগলাম। তিথি আর রজব খুব হেসে হেসে কথা বলছে, যা শুনে কষ্টতে আমার বুকটা ফেটে যাচ্ছে। তারপর তাদেরকে পার্কে নামিয়ে দিয়ে চলে এলাম। মনে খুব কষ্ট। রাতে বস্তিতে ফিরলাম। না, আমাকে পড়ালেখাতে অনেক জোর দিতে হবে। তারপর কলেজে গেলাম। আগের চাইতে পড়ালেখাতে অনেক জোর দিয়েছি। মনটা ভীষণ খারাপ, কারোর সাথে তেমন মিশি না। আহাদ রত্না তাদের সাথে প্রয়োজন ছাড়া না। এইভাবে 1 মাস কেটে গেল। আজ আমার খুব জ্বর, তাই কলেজে যেতে পারলাম না। আহাদ বিকেলে কল করলো, কলেজে আসিনি, একটু কাজ ছিল। তাকে মিথ্যা বললাম। সেদিন রাতে অনেক জ্বর, তাই পরদিন তাও কলেজে যেতে পারলাম না। এইভাবে 3 দিন কলেজে যেতে পারলাম না। 4 দিনকার দিন এত জ্বর চেপে ধরেছে যে মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। কে যেন বারবার কল দিচ্ছে, কিন্তু কলটা ধরতে পারার মতো শক্তি নাই আমার। জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরেছে তখন নিজেকে হসপিটালের আবিষ্কার করলাম। চোখ খুলে দেখি আমি হসপিটালে, আর আমার পাশে রয়েছে তিথি। খুব কান্না করেছে মনে হয়, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। তিথি ঘুমাচ্ছিল। আমার লড়াচড়া দেখে সে জেগে উঠে কান্না করতে থাকে। আমি সরি নীরব, আমাকে মাফ করে দাও। আরে তুমি কাঁদছো কেন? আর আমি এখানে কেন? কে নিয়ে এসেছে আমাকে? তুমি 4 দিন কলেজে আসোনি দেখে দেখে আমি তোমাকে অনেক মিস করি। তারপর তোমাকে কল দিই, কিন্তু তুমি কল ধরছিলে না। আমার টেনশন বেড়ে যায়, তাই আমি সোজা তোমার রুমে যাই। রুমে গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। তাই আহাদকে কল করে আসতে বলি, আর তোমাকে হসপিটালে নিয়ে আসি। আচ্ছা তিথি, রজব ভাইয়া কই? আমি সরি বললাম তো। সরি মানে? কিসের সরি? আসলে রাজীব আমার মামাতো ভাই। তোমরা সেদিন রেস্টুরেন্টে কষ্ট দিয়েছিলে আমায়, তাই এই নাটক করে তোমাদের কষ্ট দিলাম। কিন্তু আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। সরি। আমি তোমার জন্য আমি কষ্ট পেয়েছি মানে? কিছু না। কিরে, তোর জ্ঞান ফিরছে? বন্ধু। তিথি না থাকলে তুই চলে যেতি। তুই 4 দিন ধরে অজ্ঞান ছিলি। তিথি তোকে সারাক্ষণ সেবা করে সুস্থ করে তুলেছে। মেয়েটা তোকে অনেক ভালোবাসে রে। কি বলিস? তিথি কেন আমাকে ভালোবাসবে? ও কত ধনী, আমার মতো গরিবকে কেন ভালোবাসবে ও? তখন তিথি আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আর ঠোঁটে কামড়ে ধরলো। আহাদ লজ্জাতে বাইরে চলে গেছে। অনেকক্ষণ পরে ছাড়লো। কি করলে এটা? যা করলাম ভালোই করেছি। আমি তোমাকে ভালোবাসি। যদি তুমি না করো তাহলে আমি বুঝতেই পারছো কি করতে পারি। মাথা খারাপ হয়েছে তোমার? তোমার বাবা কখনোই আমাদের মেনে নিবে না। আমি মানিয়ে নেব তোমাকে, চিন্তা করতে হবে না। তুমি পুরোপুরি সুস্থ হও, ফুল দিয়ে আমাকে কলেজে সবার সামনে প্রপোজ করবা। আমি পারবো না। কি পারবা না? দাঁড়া শালা, বলে আবারও আমার উপর ঝাঁপিয়ে পড়লো। এবার আমার ঠোঁট মনে হচ্ছে ছিঁড়ে খাবে। অনেকক্ষণ পরে ছাড়লো।
মনে হচ্ছে দমটা বেরিয়ে যাবে। ভিতরে আসতে পারি? কিরে, তোদের শেষ হলো না এখনো চলবে? তখন তিথি লজ্জাতে আমার বুকে মুখ লুকালো। আমারও ভালো লাগছিল, কারণ আমি ভালোবাসার মানুষ পেয়েছি। তুমি তো এবার এইচএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছো। আমি আজ মহা খুশি। এই 2 বছরের মধ্যে আমাদের মাঝে খুনসুটি ভালোই চলতে থাকে, কখনো রাগ কখনো অভিমান। এইভাবে 2 বছর কেটে যায়। আমি আর তিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, রত্না আর আহাত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমি একটা ছোট পার্ট টাইম জব করি, এতে আমার পড়ালেখাটা ভালো মতোই চলে। তিথি আর আমি ইংলিশ ডিপার্টমেন্টে, এটা আমাদের সৌভাগ্য। সৃষ্টিকর্তাই হয়তো আমাদের মিল করে রেখেছিল। একদিন দুজনেই ক্লাস করে বের হই, হঠাৎ একটা ছেলে তিথিকে প্রপোজ করে। আমার পাশে এটা কে জানো? হবে হয়তো তোমার ফ্রেন্ড। ও আমার শুধু বন্ধু না, ও আমার কলিজা, আমার স্বামী। কি তুমি বিবাহিত? কেন যে প্রপোজ করতে গেলাম থাকে। তখন আমি আর তিথি হেসে চলেছি। এইভাবে আরো 3 বছর কেটে গেল। আমাদের ভালোবাসাটা এতটা গভীরতা হয়েছে যে কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। মা, তোর সাথে আমার কথা আছে। কি কথা বাবা, বলো। তোর তো বয়স হচ্ছে, তাই বলছি তোর বিয়েটা সেরে ফেলতাম। কি? আমি বিয়ে করতে পারবো না, আমি একজনকে ভালোবাসি। সে কে মা? তাকে নিয়ে আসিস, পছন্দ হলেই ওর সাথে তোর বিয়ে দিব। ইতি তো মহা খুশি। তারপরের দিন জোর করেই আমাকে নিয়ে গেল। আঙ্কেল আমাকে দেখেই অবাক। এই তুই কাকে নিয়ে এসেছিস? ওর কি আছে যে তোর সাথে ওর বিয়ে দিব? কি বলছো বাবা তুমি? আমি নীরবকে ছাড়া কাউকে বিয়ে করব না। তুই আজ নীরবকে ছাড়বি, না হয় আমার বাড়ি ছাড়বি। আমি এই বাড়ি গাড়ি চাই না বাবা, আমি শুধু নীরবকে চাই। তারপর তিথি আমার হাত ধরে চলে যেতে লাগলো। তখনই আঙ্কেল হাসতে শুরু করলো। আমরা পিছনে ঘুরে তাকালাম। হাসছো কেন বাবা? আমি পাগল হয়ে গেছি তাই। কি যা তা বলছো? ঠিকই বলছি। তুই শুধু নীরবকে পছন্দ করিস না, আমিও অনেক আগেই নিয়ত করেছিলাম নীরবের সাথেই তোর বিয়ে দিব। তখনই তিথি দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরলো। হ্যাঁ রে মা, তোকে দেখছিলাম কতটা ভালোবাসিস তুই তোর ভালোবাসাকে। তুমি শুধু কষ্ট দিলে কেন বাবা? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর কোনো ভয় নাই মা। বাবা নীরব, এদিকে আসো। আমি চাচ্ছি তোমাদের বিয়ে এই সপ্তাহে সেরে ফেলি। না বাবা, আগে আমি প্রতিষ্ঠিত হই, তারপর বিয়ে করব। আমি চাই না ঘর জামাই থাকতে, এতে যা ইচ্ছা ভাবতে পারেন। তখনই আঙ্কেল আমাকে জড়িয়ে ধরলো। আমি জানতাম বাবা তুমি ঘর জামাই থাকবে না। তোমার মতো জামাই আমি হাজার খুঁজলেও পাবো না। তবে আমি চাই তোমাদের আংটি বদলটা সামনের সপ্তাহে সেরে ফেলবো। এতে আপত্তি করো না বাবা। আচ্ছা ঠিক আছে বাবা। তিথি তো মহা খুশি, আমাকে উপরে নিয়ে গেল, আঙ্কেল বাইরে গেল। দুজনে বসে অনেক গল্প করলাম। তিথি আমার কাছে এগোতে লাগলো, অনেক কাছে চলে এসেছে। দেখো তিথি, এসব এখন না, বিয়ের পর। যা শয়তান, তোকে বিয়ে করবই না। তাই কলেজ সুন্দরী মেয়েটা লিমা, ওই আমার দিকে তাকাই মাঝে মধ্যে। কখন যে ওকে ভালোবেসে ফেলেছি। যাক বাবা, বাঁচলাম, তোমাকে আর বিয়ে করতে হচ্ছে না। গেলাম আমি তাকেই। কুত্তা, এক পা এগিয়ে দেখ, পা ভেঙে ঘরে তুলে রাখবো। অন্য মেয়ের দিকে তাকাস, চোখ উপড়ে ফেলবো তোর। তুমি বললে বিয়ে করবে না আমাকে, তো কি করব আমি? তোকে কুমার করেই রেখে দিব, তাও অন্য মেয়ের হাতে দিব না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, এদিকও না ওদিকও না। তারপর আমাদের আংটি বদল হয়ে গেল। এই বছর অনার্স কমপ্লিট করলাম, বিএসসি করতে হবে 2 বছর। সাবজেক্ট নিয়েছি পলিটিক্যাল সায়েন্স। অনেক পরিশ্রম করে বিএসসি কমপ্লিট করলাম, এখন শুধু চাকরির অপেক্ষায়। এদিকে আহাদ আর রত্নার বিয়ে হয়ে গেছে। তাদের বিয়েতে আমি আর তিথি অনেক আনন্দ করেছি। চাকরির একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, তিথি জোর করে আমার সাথে গেল। আমার সিরিয়াল নাম্বার 543। এবার আমার ডাক পড়লো। তিথি বাইরে, আমি ভিতরে গেলাম। ইন্টারভিউ শেষ করে বাইরে এলাম। কি তোমার চাকরি হয়েছে, মনমরা কেন? কি হলো বলছো না কেন? তখনই আমি তিথিকে কোলে তুলে নাচতে থাকি। আমার চাকরি হয়ে গেছে তিথি। আরে পাগল, আমাকে নামাও, লোকে দেখছে তো। তখন তাকে নামিয়ে আহাদের বাসায় মিষ্টি নিলাম, তিথির বাসায় সবাইকে মিষ্টি খাওয়ালাম। বাবা, তোমাকে আজকে একটা বিহিত করতেই হবে। কিসের বিহিত রে মা? আজকেই আমার আর নীরবের বিয়ের ব্যবস্থা করতে হবে। ওকে আজকেই আমি বিয়ে করব। আঙ্কেল তো রাজি, আমাকে অনেক কষ্টে রাজি করালো। বিয়ের আয়োজন করা হলো। আমার কোনো স্থায়ী বাড়ি নাই, তাই তিথির বাসা থেকেই আমাকে বিয়েটা করতে হবে। তাই কিছু কার্ড বানালাম, তিথিও কার্ড বানিয়েছে। আমি কার্ড দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কলেজে একটা শাকচুনি বান্ধবী ছিল, বলেছে তুমি যখন বিয়ে করবে নীরব আমাকে কিন্তু অবশ্যই দাওয়াত দিবে। আমিও আচ্ছা বলেছিলাম। নাম তিশামণি।
ওর বাসায় গেলাম, কলিং বেল চাপ দিতেই ওর আম্মু দরজা খুললো। কে বাবা তুমি? আন্টি, আমি টিচার ফ্রেন্ড। ও বাড়িতে আছে? বাবা, ও ওর রুমেই আছে। এসো বাবা, ভিতরে এসো। তারপর ওর রুম দেখিয়ে দিল। দরজা খোলাই আছে। আসতে পারি ম্যাম? আরে নীরব, কখন এলে? কতদিন পরে দেখা। এই তো এখনই। তারপর বিয়ের কার্ডটা তুলে দিলাম ওর হাতে। নীরব, তুমি বিয়ে করছো? তোমাকে অবশ্যই আসতে হবে। আসবো। এইভাবে অনেক কথা হলো। তারপর তার কাছ থেকে বিদায় নিয়ে আরো অনেক বন্ধুকে কার্ড দিলাম। আরে আমি তো ভুলেই গেছিলাম লিমাকে কার্ড দিতে। ওটাও একটা কলেজ জীবনের বন্ধু। তাদের সাথে না মিশলেও ভালোবাসা ছিল আকাশ সমতুল্য। অবশেষে সবাইকে কার্ড দেওয়া শেষ হলো। বিয়ের আর মাত্র একদিন বাকি। আজ গায়ে হলুদ। তিথি সব বন্ধু বান্ধবী চলে এসেছে, আমারও বন্ধু বান্ধবী চলে এসেছে। গায়ে হলুদ সন্ধ্যা। তিথিকে সবাই গায়ে হলুদ দিয়ে আমাকে দেওয়ার পালা। তিথি আমার কিছু দূরে সামনে চেয়ারে বসে আছে। সবাই আমাকে গায়ে হলুদ দিচ্ছে। এবার তিশা আর লিমা এসেছে। লিমা গায়ে হলুদ দিয়ে চলে গেল। আহাদ আর রত্না গায়ে হলুদ দিয়েছে। সবশেষে তিশা এসেছে। আমাকে কানে কানে বলছে, দোস্ত, তোর তিথিকে একটু রাগাই। ট্রাই করতে পারিস, তবে খুব বেশি না। মেয়ে আবার খুব রাগী। তখনই তিশা আমার হাত ধরে তুললো। তারপর ঘাড়ে হাত দিয়ে গালে হলুদ লাগালো। এটা দেখে তো তিথি রাগে ফুলে শেষ। তারপর তিশা আমাকে বলল, দোস্ত, কোলে তুল আমাকে। তারপর ওকে কোলে তুলেছিলাম। এটা দেখে তো তিথি রাগে ফায়ার। তাই সে সেখান থেকে উঠে চলে গেল। এইভাবে অনেক আনন্দ করলাম আমি, আহাদ, রত্না, তিশা, লিমা, আরো অনেকেই। বিয়ের দিন কাজী সাহেব বলল, মা কবুল বলো। কবুল কবুল কবুল। তিথি এক ঝটকে 3 বার কবুল বলে দিল। তাই দেখে তো সবাই অবাক। যা দেখে সবাই হাসাহাসি শুরু করে দিল। তার আমার কাছে এলো। আমিও বললাম। এইভাবে বিয়েটা হয়ে গেল আমার আর তিথির। সব অতিথি বিদায় নিয়েছে। আহাদ শুধু আছে। আমি আর আহাদ ছাদে ছিলাম। যা বন্ধু, ঘরে যা, তিথি একাই আছে। আজকে বাবা মার কথা খুব মনে পড়ছে রে। তারা থাকলে আমার বিয়েতে খুব আনন্দ করত। এইভাবে মন খারাপ করিস না, যা বন্ধু। তারপরে রুমে গেলাম। তিথি বিছানায় বসে আছে। আমার আশা শব্দ শুনে আমাকে সালাম করলো। তারপর বিছানায় গেল। ওই তুই নিচে ঘুমা। কেন? আজ আমার বাসর রাত। কিসের বাসর? তখন তো তিশাকে কোলে নিলি। যা ওর কাছে যা। বুঝতে পারলাম খুব রেগে আছে। আজ আমি অনেক ক্লান্ত, তাই বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। 30 মিনিট পর কে যেন কান্না করছে। লাইট অন করে দেখি তিথি আমার পাশে বসে কান্না করছে। আরে পাগলি, কান্না করছো কেন? তুমি আমাকে ভালোবাসো না, অভিমানে নিচে শুতে বললাম বলে শুয়ে যাবে। সরি তিথি, তখন তোমাকে রাগানোর জন্য এমনটা করেছি। আমি তোমাকে কোনো মেয়ের পাশে সহ্য করতে পারি না। প্লিজ কোনো মেয়ের সাথে মিশো না। কথা দিচ্ছি আর তোমাকে কখনোই কষ্ট দিব না। তারপর তিথিকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়লাম। আজ 12 দিন হয়ে গেল আমাদের বিয়ে হওয়া। অপরদিকে আমার চাকরিতে জয়েন করার ডেট এসেছে। আপনাদের তো বলাই হয়নি আমি কি চাকরি পেয়েছি। ম্যাজিস্ট্রেট, জেলা পর্যায়ে। তাই অফিসে কোন জেলাতে পড়েছি কাগজপাতি নিতে গেলাম। আরে এটা তো আমার জেলাতে পড়েছি, চাঁপাইনবাবগঞ্জ। খুব আনন্দ মনে। তাই আমার শ্বশুরকে বলে একটা ফ্লাইট কিনলাম চাপাইয়ে। দিয়ে তিথিকে নিয়ে রওনা দিলাম। আহাদের কাছে বিদায় নিয়েছি। তারপর ফ্লাইটে উঠলাম। তিথি আর আমার সংসার ভালোই চলতে লাগলো। এইভাবে 1 মাস কেটে গেল। হঠাৎ একদিন মা বাবার কথা মনে পড়ল। তাই গাড়ি নিয়ে তাদের কবরের পাশে গেলাম। দীর্ঘ 12 বছর পরে এই কবরস্থানে এলাম। কেমন ছেলে আমি, নিজের বাবা মার কবরে মাঝে মধ্যে আসি না। আশেপাশে অনেক কবর হয়েছে। বাবা মায়ের কবরটা বসে গেছে। সেখানে অনেকক্ষণ থেকে কবর জিয়ারত করে গাড়িতে উঠলাম বাসা যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি চালাচ্ছি, হঠাৎ মাথাটা কেমন ব্যথা করে উঠল। তাই পাশে গাড়িটা দাঁড় করালাম। 1 বোতল পানি কিনতে গেলাম দোকানে। পানি কিনে ফিরছিলাম, তখন হঠাৎ একটা ছোট বাচ্চা, আঙ্কেল কিছু টাকা দেন না, কিছু কিনে খাবো। বাচ্চা মেয়েটাকে দেখে আমার মায়া লাগলো। তাই তাকে সাথে করে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম। আঙ্কেল, আমি কিচ্ছু খাবো না। বাড়িতে বাবা অসুস্থ, কাজে যেতে পারে না, তাই খাবার খাওয়া হয় না। আজ 3 দিন ধরে বাবা মা না খেয়ে আছে। কথা শুনে খুব বুকে ব্যথা হলো। আচ্ছা বাবা, তোমার বাসায় নিয়ে চলো আমায়। তারপর 5 কেজি চাউল, অন্যান্য তরকারি সহ অনেক কিছু কিনলাম আর মেয়েটার সাথে চলতে লাগলাম। আরে পথটা কেমন চেনা চেনা লাগছে। হঠাৎ একটা বাড়ির সামনে নিয়ে এলো মেয়েটা। আমার বুঝতে বাকি রইল না এটা আমার বাবার বাড়ি, মানে বর্তমানে দাদা আর ভাবি থাকে। তাহলে দাদা অসুস্থ,
না, আমি ওনাদের সামনে যাব না। কি হলো আঙ্কেল, চলেন ভিতরে। তারপর আমি রুমালটা পকেট থেকে বের করে মুখে নিলাম। এমনিতেই 12 বছর পর আমাকে চিনতে পারতো না, তাও বেঁধে নিলাম। চলো বাবা ভিতরে। তারপরে ভিতরে গেলাম। মা, মা দেখো কে এসেছে। কে এসেছে রে মা? ভাবি সামনে এলো। ভাবি কেমন আগের চাইতে শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে। কে ভাই তুমি? আমি 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 এই জেলার ম্যাজিস্ট্রেট। আমি চাই আমার জেলাতে কোনো অসহায় মানুষ না থাকে, তাই এগুলো নিন প্লিজ। ভাই এই গরিব বাড়িতে এসেছেন, একটু বসেন। আচ্ছা, আপনার স্বামী কোথায়? উনি অসুস্থ, আসেন আমার সাথে। তারপর ভাইয়ের সামনে নিয়ে গেল। এ কি কি অবস্থা হয়েছে আমার ভাইয়ার! তাকে দেখে চোখ দিয়ে পানি চলে এলো। কোনো মতো সেদিন ম্যানেজ করে ভাবির হাতে 10,000 টাকা দিয়ে সাথে আমার নাম্বার দিয়ে সেখান থেকে চলে এলাম। বলে এলাম কোনো বিপদে পড়লে ফোন দিবেন। আজ খুব কষ্ট হচ্ছে। ভাইয়ার কি অবস্থা হয়েছে! কোনো মতে বাসায় ফিরলাম। কলিং বেল চাপ দিতে তিথি দরজা খুলল। তিথি আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছে। এ কি কি হয়েছে তোমার? তুমি তো পুরো ঘেমে গেলে। তারপর তিথি আমাকে ধরে বিছানায় শোয়ালো, পানি চোখে মুখে ছিটালো, পা হাত টিপে দিল। অনেক কান্না করেই যাচ্ছে। তোমার কিচ্ছু হবে না জান, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। 2 ঘন্টা পর। বলো কি হয়েছে তোমার? আসলে আজ বাবা মায়ের কবর দেখতে গিয়েছিলাম। তারপর সব খুলে বললাম। তুমি ওই বাড়িতে আর যাবে না যেখানে তোমার রক্ত ঝরেছে। কিন্তু দাদা যে ভীষণ অবস্থা খারাপ, আমাকে সাহায্য করতেই হবে। তিথি অনেক ভেবে বলল ঠিক আছে। তারপর সেদিন ঘুমিয়ে গেলাম। পরের দিন অফিসে গেলাম। অফিস শেষ করে বাসায় ফিরবো তো দেখলাম সেই বাচ্চা মেয়েটা, মানে মানে আমার ভাতিজি রাস্তায় পাশে দাঁড়িয়ে কান্না করছে। আমি গাড়ি দাঁড় করালাম। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? আঙ্কেল আমার বাবা মেডিকেলে। কোন মেডিকেলে? চলো। তারপর আমি মেডিকেলে গেলাম। সবাই আমাকে দেখে সালাম দিচ্ছে, কারণ ডাক্তাররা জানে আমি কে। ভাবির কাছে গেলাম। আপনি এসেছেন ভাই? ভাইয়ের কি অবস্থা? ওর অপারেশন করা লাগবে, ডাক্তার বলেছে। তাই 2 লক্ষ টাকা চাই। এত টাকা আমি কোথায় পাবো? আমি দিব। তখন ভাবি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। তোমাকে খুব চেনা চেনা লাগছে ভাই। মানে? তোমার কপালের চুলটা তুলো তো ভাই। এ আমি কি করলাম? ভাবি আমাকে চিনে ফেলেছে, কারণ কপালে আমার একটা জন্মগত কাটা দাগ আছে। কি হলো ভাই, তুলো না। কেন, আমার কপালে কি আছে? না ভাই, তোমাকে খুব চেনা লাগছে, তাই দয়া করে তুলো। অনেক জোরাজোরি করলো, তাই আস্তে আস্তে কপালের চুল উপরে উঠালাম। এ কি নীরব ভাই, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। আর 8 বছর ধরে মনে মনে কষ্ট পাচ্ছি তোর জন্য ভাই। না ভাবি, তোমার উপরে আমার কোনো রাগ নেই। তুমি যে আমার মা সমতুল্য। দেখলাম ভাবির চোখ স্পষ্ট ভুলে ছাপ দেখলাম। হঠাৎ ডাক্তার এসে বলল, স্যার পেশেন্ট খুব সিরিয়াস, এখনই অপারেশন করতে হবে। এক্ষুনি অপারেশনের ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার। তারপর সেখান থেকে বিদায় নিয়ে চলে এলাম বাসায়। কি হয়েছে গো তোমার? মন এত কেন খারাপ তোমার? আজ দাদার অপারেশন, টাকা জমা দিয়ে এলাম। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় তিথি। আমরা কালকে দাদাকে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে তিথিকে নিয়ে মেডিকেলে রওনা দিলাম। তুই এসেছিস ভাই নীরব? ভাবি। হঠাৎ আমার ভাতিজি এসে আমাকে জড়িয়ে ধরলো। চাচু তুমি এসেছো, আব্বু এখন সম্পূর্ণ সুস্থ। তারপর তিথি কোলে নিল আমার ভাতিজিকে। তোমার আম্মুর নাম কি? আমার নাম আশা। তুমি তো ভারী মিষ্টি মা। কিন্তু তুমি কে? আমি তোমার আন্টি হই, আমাকে ছোট আম্মু বলে ডাকবা। আচ্ছা ঠিক আছে। চলো ভাবি, ভাইয়াকে দেখে আসি। তারপর ভাইয়ার কাছে গেলাম। বেডে শুয়ে আছে, চোখ বন্ধ করে আছে। আমি গিয়ে কপালে হাত দিলাম। দাদা। তারপর দাদা চোখ খুললো। কে? আমি ভাইয়া, নীরব। কি, তোকে আমার সামনে আসতে বারণ করেছিলাম না? তারপর উঠে দাঁড়িয়ে আমাকে একটা জোরে ঠাস ঠাস করে বসিয়ে দিল। চটটা এতই জোরে মেরেছে যে ঠোঁট কেটে রক্ত ঝরেছে। এ কি কি করলে তুমি? ওকে মারছো কেন? ও তোমার সর্বনাশ করতে চেয়েছিল, এখন আবার ফিরে এসেছে। ওকে চলে যেতে বলো, ওর মুখ আমি দেখবো না। নীরব আমার সর্বনাশ করতে চায়নি। মানে কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। তখন ভাইয়া বুকে হাত দিল আর কেমন জানি করছে, তাই তাড়াতাড়ি বেডে শোয়ালাম। ডক্টর ডক্টর। তারপর ডাক্তার এলেন, চেক আপ করে দেখলো
আপনারা রোগীকে বেশি উত্তেজিত করে ফেলেছেন। উনি সুস্থ না হওয়া পর্যন্ত কেউ আর দেখা করতে পারবেন না। তারপর এইভাবে একটা মাস কেটে গেল। তিথিকে নিয়ে আবার হসপিটালে গেলাম। ভাইয়া এখন প্রায় সুস্থ। আমি দরজাটায় দাঁড়িয়ে আছি। ভাইরে, আমাকে ক্ষমা করে দে। আমি তোর অনেক অত্যাচার করেছি না জেনে। তুই চাইলে আমাকে শাস্তি দিতে পারিস। কি বলছো তুমি ভাইয়া? আমার কোনো অভিমান নাই। তারপর ভাইয়াকে জড়িয়ে ধরলাম। আচ্ছা ভাই, মেয়েটাকে? আমি লজ্জায় কিছু বললাম না। বুঝেছি, আর লজ্জা পেতে হবে না। তোদের খুব সুন্দর মানিয়েছে। আমাকে ক্ষমা করে দাও বোন, আমার জন্য তোমার স্বামী খুব কষ্ট সহ্য করেছে। আরে ভাবি, কি করছেন? আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আচ্ছা, তুই এত বড় হলি কি করে? তুমি যখন আমাকে মেরে বাড়িতে থেকে তাড়িয়ে দাও, তখন আমি রাস্তায় ট্রাকের সাথে ধাক্কা খাই। মরে যাওয়ার মতো অবস্থা আমার। তিথির বাবা আমাকে হসপিটালে ভর্তি করে, সেখানে আমি 15টা দিন জ্ঞান হারিয়েছিলাম। তারপরে চুপিসারে একদিন সেখান থেকে ঢাকায় চলে আসি।